প্রতিযোগিতামূলক পরীক্ষা বিশেষ করে ব্যাংকের পরীক্ষার ম্যাথ সেকশনটা কিন্তু অনেকের কাছেই একটা বড় চ্যালেঞ্জ। তো আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে কিছু সিম্পল কিন্তু কার্যকরী কৌশল ব্যবহার করে এই কঠিন দেখতে সমস্যাগুলো ধাপে ধাপে খুব সহজে সমাধান করে ফেলা যায়। সত্যি করে বলুন তো, ব্যাংক পরীক্ষার ম্যাথ কি একটু কঠিন মনে হয়? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে একদম চিন্তা করবেন না, কারণ আপনি একা নন। আসল সমস্যাটা হলো পরীক্ষার হলে সময় থাকে খুব কম, আর প্রশ্নগুলো বেশ ট্রিকি হয়। তাই অনেকেই এই সেকশনটা নিয়ে একটু টেনশনে পড়ে যান। কিন্তু চিন্তার একদমই কোনো কারণ নেই। আজ আমরা কি করব জানেন? সম্প্রতি হয়ে যাওয়া বাংলাদেশ ব্যাংকের একটা পরীক্ষার 3টা আসল প্রশ্ন নেব, আর সেগুলোকে একদম স্টেপ বাই স্টেপ সমাধান করব। আমি প্রতিটি ধাপ এমনভাবে ভেঙে ভেঙে দেখাবো যাতে সবার বুঝতে এবং ফলো করতে খুব সুবিধা হয়। আচ্ছা, তাহলে আর দেরি না করে শুরু করা যাক, কি বলেন? আমাদের প্রথম সমস্যাটা হলো চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টের ওপর। আর আপনারা তো জানেনই এই টপিকটা এই ধরনের পরীক্ষার জন্য কতটা কমন। প্রশ্নটা আগে ভালো করে পড়ে নিয়ে চলুন। বলা হচ্ছে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা চক্রবৃদ্ধির সুদে 3 বছর পরে হয়ে যায় ৬,৯৯০ টাকা, আর ৬ বছর পরে গিয়ে দাঁড়ায় ১৩৩ টাকায়। এখন আমাদের বের করতে হবে যে আসল টাকাটা বা মূলধনটা কত ছিল। এখানে খেয়াল রাখতে হবে এই ৬,৯৯০ আর ১৩৩ কিন্তু সুদ আসল, মানে আসলের সাথে সুদ যোগ হয়ে এই অ্যামাউন্টটা হয়েছে। এই অঙ্কটা সমাধানের জন্য আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের যে বেসিক ফর্মুলাটা আছে সেটাই ব্যবহার করব। দেখুন, এখানে সি হচ্ছে সুদ আসল, পি হলো আমাদের মূলধন বা প্রিন্সিপাল, আর হলো সুদের হার, আর পাওয়ারে যেটা থাকে সেটা হলো সময়। তো আমাদের হাতে যে তথ্য আছে সেটা দিয়ে আমরা 3 বছরের জন্য একটা আর 6 বছরের জন্য আরেকটা, মোট দুটো ইকুয়েশন বা সমীকরণ বানিয়ে ফেলতে পারি। এখন দেখুন একটা দারুণ ট্রিক। আমরা যদি 2 নম্বর ইকুয়েশনটাকে 1 নম্বরটা দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হবে? দেখুন, পি আর পি কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে। এতে আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেল। আর এভাবেই আমরা 1+r⁻³ এর মানটা খুব সহজে পেয়ে যাচ্ছি, যেটা ক্যালকুলেট করলে আসছে 1.5। এই ট্রিকটা মনে রাখবেন, এটা কিন্তু এই ধরনের অঙ্কে অনেক সময় বাঁচিয়ে দেয়। তো আমরা তো 1+r⁻³ মানটা পেয়ে গেলাম, তাই না? মানে 1.5। এখন কাজটা একদম সোজা। এই মানটা আমরা আমাদের প্রথম ইকুয়েশনটাতে বসিয়ে দেব, আর যেই আমরা মানটা বসিয়ে দেব, দেখবেন ইকুয়েশনটা কত সহজ হয়ে গেছে, আর আমরা খুব সহজে আমাদের কাঙ্ক্ষিত পি বা মূলধনের মানটা বের করে ফেলতে পারব। আর সমাধানটা করে ফেললেই আমরা আমাদের উত্তর পেয়ে যাচ্ছি। প্রাথমিক মূলধন বা প্রিন্সিপাল ছিল ৪,৪৬০ টাকা। দেখলেন তো, ঠিকমতো স্টেপ ফলো করলে কত সহজেই অঙ্কটা হয়ে গেল। চলুন এবার আমাদের দ্বিতীয় সমস্যাটা দেখা যাক। এটা এসছে জ্যামিতি থেকে। এই ধরনের অঙ্কে সাধারণত একটা শেপ বা আকৃতিকে বদলে আরেকটা আকৃতি দেয়া হয়, আর তাদের পেরিমিটার বা পরিসীমা নিয়ে কাজ করতে হয়। বেশ মজার কিন্তু। সমস্যাটা হচ্ছে ৪২ সেমি ব্যাসার্ধের একটা গোল তারকে কেটে সোজা করে একটা আয়তক্ষেত্র বানানো হলো, আর সেই আয়তক্ষেত্রের বাহুগুলোর অনুপাত হল ৬:৫। আমাদের বের করতে হবে আয়তক্ষেত্রটার ছোট বাহুটার দৈর্ঘ্য কত। আচ্ছা, প্রথম স্টেপটা কি হবে? আমাদের আগে জানতে হবে তারটা মোট কত লম্বা। যেহেতু তারটা গোল ছিল, তার মানে এর দৈর্ঘ্য হবে বৃত্তটার পরিধির সমান। বৃত্তের পরিধির সূত্র তো আমরা জানি, 2πr। এখানে মানগুলো বসিয়ে দিলেই আমরা পেয়ে যাচ্ছি তারটার মোট দৈর্ঘ্য, যেটা হলো ২৬৪ সেন্টিমিটার। এবার ভাবুন, যেহেতু ওই একই ২৬৪ সেমি লম্বা তার দিয়েই আয়তক্ষেত্রটা বানানো হয়েছে, তার মানে কি? তার মানে আয়তক্ষেত্রটার পরিসীমাও হবে ২৬৪ সেমি। এখন আমাদের বাহুর অনুপাত দেওয়া আছে ৬:৫। তার মানে আমরা বাহু দুটোকে 6x আর 5x ধরে নিতে পারি। এবার চলুন পরিসীমার সূত্রে এই মানগুলো বসিয়ে একটা ইকুয়েশন দাঁড় করাই। এই সহজ সমীকরণটা সমাধান করলেই আমরা x এর মান পেয়ে যাচ্ছি, যেটা হলো ১২। কিন্তু এখানেই শেষ নয়। প্রশ্নে কিন্তু x এর মান চাইনি, চেয়েছে ছোট বাহুটার দৈর্ঘ্য। আমাদের ছোট বাহুটা ছিল 5x, তাই x এর মান বসিয়ে দিলেই আমরা আমাদের ফাইনাল উত্তরটা পেয়ে যাব। আর আমাদের উত্তরটা হলো ৬০ সেন্টিমিটার। এই অঙ্কটা থেকে একটা দারুণ জিনিস শেখা গেল, তাই না? যে কিভাবে একটা শেপের মাপকাঠি ব্যবহার করে আরেকটা শেপের সমস্যার সমাধান করা যায়। আচ্ছা, এবার আজকের জন্য আমাদের শেষ সমস্যাটা দেখে নিই। এটা পার্সেন্টেজ বা শতাংশের একটা খুবই বাস্তবধর্মী সমস্যা। এখানে ক্রয়মূল্য, বিক্রয়মূল্য আর ডিসকাউন্টের হিসাব নিকাশ জড়িত। প্রশ্নটা কিন্তু একটু সাবধানে পড়তে হবে। একজন একটা রেডিও কিনল আসল দামের ওপর 25% ডিসকাউন্টে। কেনার পর সে আবার ওটা বিক্রি করল ক্রয় মূল্যের 140% দামে। এতে করে তার 40 টাকা বেশি লাভ হলো। এখন প্রশ্ন হলো, সে রেডিওটা আসলে কত টাকায় কিনেছিল? এখানে ডিসকাউন্ট, লাভ, বাড়তি আয় সবকিছু একসাথে আছে।
এই ধরনের পার্সেন্টেজের অঙ্ক সমাধানের সবচেয়ে সহজ উপায় কি জানেন? আসল দামটাকে 100x ধরে নেওয়া। এতে ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যায়। তো আসল দাম যদি 100x হয়, তাহলে 25% ডিসকাউন্টে কেনা দাম বা কস্ট প্রাইস কত হবে? ঠিক 75x। এরপর বলা হচ্ছে এই 75x এর 14% দামে সে বিক্রি করেছে, তার মানে সেলিং প্রাইসটা হবে 75x এর 1.4 গুণ, মানে 105x। প্রশ্নের আসল ক্লুটা কিন্তু এখানেই। বলা হয়েছে তার 40 টাকা বেশি আয় হয়। এই বেশি আয়টা কিসের থেকে বেশি? আসল দামের থেকে। তার মানে সেলিং প্রাইস 105x আর রিয়েল প্রাইস 100x এর মধ্যে যে পার্থক্য, সেটাই হলো ওই 40 টাকা। ব্যাস, এই তথ্যটা ব্যবহার করেই আমরা আমাদের ইকুয়েশনটা বানিয়ে ফেলব। ইকুয়েশনটা সলভ করলে আমরা x এর মান পেয়ে যাচ্ছি 8। এখন আমাদের কি বের করতে হবে? রেডিওটা কত দামে কেনা হয়েছিল, মানে কস্ট প্রাইসটা কত? আমাদের কস্ট প্রাইস ছিল 75x। এখন শুধু x এর জায়গায় 8 বসিয়ে দিলেই আমাদের ফাইনাল উত্তরটা চলে আসবে। তাহলে হিসাবটা করে ফেলি, আর আমরা পাচ্ছি 600 টাকা। সুতরাং ওই ব্যক্তি রেডিওটি 600 টাকায় কিনেছিল। তো আমরা কিন্তু 3 ধরনের 3টা খুব গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দেখে ফেললাম। এখন চলুন এই নির্দিষ্ট অঙ্কগুলো থেকে বেরিয়ে এসে কিছু সাধারণ বা কোর স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি, যা শুধু এই 3টা নয়, যে কোনো অঙ্কের ক্ষেত্রেই আপনাদের কাজে লাগবে। এই যে দেখুন, এগুলোই হলো মূল কথা। প্রথমত, যে কোনো প্রশ্ন পেয়েই আগে সেটাকে ভালোভাবে ভেঙে ভেঙে পড়ুন। দ্বিতীয়ত, যেটা জানেন না বা বের করতে হবে সেটাকে একটা চলক, যেমন p বা x ধরে নিন। তৃতীয়ত, যা যা তথ্য দেওয়া আছে সেগুলো দিয়ে একটা পরিষ্কার সমীকরণ বানান। এরপর ধাপে ধাপে এগোতে থাকুন, আর সব শেষে, যেটা সবচেয়ে জরুরি, উত্তর বের করার পর একবার মিলিয়ে নিন যে প্রশ্নে ঠিক কী চেয়েছিল আর আপনি সেটাই বের করেছেন কিনা। তো আজকে আমরা যে কৌশলগুলো নিয়ে কথা বললাম, সেগুলোর মধ্যে কোনটা আপনার মনে হচ্ছে এরপর ভালোভাবে মাস্টার করা দরকার? ভেবে দেখুন, কারণ নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে এই পদ্ধতিগুলো যদি একবার আয়ত্তে চলে আসে, তাহলে পরীক্ষার হলে ম্যাথ নিয়ে ভয়টা কিন্তু অনেকটাই কেটে যাবে।